জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে গণপরিবহনে ভাড়া বাড়ালো সরকার। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লা ও আন্তঃজেলার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাস ও মিনি বাসের নতুন ভাড়া নির্ধারণের ঘোষণা দেন। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়েছে। আর দূরপাল্লার ক্ষেত্রে কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া, তবে সিএনজি চালিত অটোরিকশার ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না। তেলের দাম কমলে বাস ভাড়া কমানো হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রী, এবং তিনি আরও বলেছেন, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না। সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, গণপরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে আরো বিস্তারিত আমাদেরকে জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, একটু জানতে চাই, গণপরিবহনের ভাড়া বেড়েছে, রাজধানীর রাস্তায় গণপরিবহনে এর কিরকম প্রভাব পড়েছে, এবং একই সাথে আপনার সাথে চালক বা যাত্রীদের কথা হয়েছে কিনা তাদের প্রতিক্রিয়া জানতে চাই। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, অর্থাৎ 11 পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে প্রতি কিলোমিটারে। অর্থাৎ জানেন যে বাসগুলোতে কিন্তু এখন সর্বনিম্ন ভাড়া অধিকাংশ বাসে কিন্তু 10 টাকা কাটা হয়। সেক্ষেত্রে প্রতি 10 টাকায় কিন্তু 1 টাকা ভাড়া বেশি নেওয়া হবে। কিন্তু যখন সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে ঠিক তখন কিন্তু আমরা এই কারণ বাজারে এসেছিলাম। এখানে অনেক বাসের যারা চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে প্রতি কিলোতে 11 পয়সা ভাড়া বৃদ্ধি সেটি কিন্তু কাম্য না। তারা বলছেন যে এটি আরও বেশি হওয়া উচিত ছিল। অর্থাৎ সেক্ষেত্রে 10 টাকার ভাড়া যখন তারা 11 টাকা নেবেন, অর্থাৎ 1 টাকা কিন্তু ভাড়া যাত্রীরা বেশি দিতে চাইবেন না, এমনটা কিন্তু বাসের যে চালক রয়েছে এবং হেল্পার রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলেছে। এবং অনেক বাস চালক তারা আবার ক্ষোভ প্রকাশ করেও বলেছেন যে আসলে এই 11 পয়সা ভাড়া বৃদ্ধি করার কোনো দরকারই ছিল না, যেমন ছিল এটি ভালো ছিল। যাত্রীদের সাথে প্রতিদিনই তাদের নানান ধরনের কথাবার্তা হবে, কথা কাটাকাটি হবে। সেক্ষেত্রে বলছেন যে যেমন ভাড়া ছিল এমন ভাড়া রাখলেই পারতেন, এটি কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন। এবং আমরা যাত্রীদের সাথেও কিন্তু কথা বলেছি, যাত্রীরা যেটি বলছেন যে অর্থাৎ প্রতি কিলোতে 11 পয়সা ভাড়া বৃদ্ধি করা হলে মহানগরগুলোতে সেক্ষেত্রে কিন্তু বাসের যারা হেল্পার রয়েছেন তারা কিন্তু এই ভাড়াটি তারা 1 টাকা বেশি নেবেন না। অর্থাৎ যেখানে 10 টাকা ভাড়া রয়েছে সেখানে কিন্তু তারা 11 টাকা নেবেন না। সেক্ষেত্রে কিন্তু তারা 15 টাকা থেকে 20 টাকার মতো অনেক, আসলে 10 টাকার নিচে যেহেতু বাস ভাড়া নেই রাজধানীতে অধিকাংশ বাসগুলোতেই, সেক্ষেত্রে কিন্তু তারা এই ভাড়াটা আরও তাদের কাছ থেকে বাসের চালক এবং যাত্রীরা বেশি নেবেন, এমনটা কিন্তু তারা বলছেন। তো আমার কাছে এই ছিল যাত্রী এবং চালকদের কথা নিয়ে সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ কিছুটা জটিল হবে ভাড়া আদান প্রদানের ক্ষেত্রে, এবং চালক যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার সুযোগ থেকে যাচ্ছে, তেমনটা আমাদের জানাচ্ছিলেন মোহাইমিনুল অপু বাস গণপরিবহনের ভাড়া বাড়ানোর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার কথা। বিশ্ববাজারে থেকে আমদানি ব্যাহত হওয়ায় চড়া দামে স্থানীয় বেসরকারি রিফাইনারি থেকে তেল সংগ্রহ বাড়িয়েছে বিপিসি। আবার তা বিপণনে নেওয়া হয়েছে কঠিন নীতি। ফলে বিপাকে পড়েছেন বহু পাম্প মালিক। রমরমা ব্যবসার এই সময়েও তাদের গুনতে হচ্ছে লোকসান। আরও জানাচ্ছেন রাকিব হোসেন।
সম্প্রতি অকটেন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে বাড়ানো হয়েছে পাম্পগুলোর কমিশন। বর্তমানে লিটার প্রতি যা 6 টাকার কাছাকাছি, আগে ছিল 5 টাকার কম। ফলে সংকটের এই সময়েও মুনাফার পালে হাওয়া লেগেছে ডিলার কিংবা ফিলিং স্টেশন মালিকদের। এই যেমন মিরপুরের সুমাত্রা ফিলিং স্টেশন, গড়ে 35,000 লিটার অকটেন বিক্রি করে দৈনিক মুনাফা হচ্ছে 2 লাখ টাকা, মাসে যা প্রায় 60 লাখ। একইভাবে মুনাফা করছে অন্য সব সচল পাম্প। লিটার হিসেবে বলে লিটারে 3 টাকার বেশি থাকে না, ডিজেলে 2.5 টাকা এরকম থাকবে। অকটেনে আমাদের ইভাপোরেশন লসটা বেশি হয়। যে তেলটা পাচ্ছি এই তেল দিয়ে আমার এখন পর্যন্ত সকাল 10টা 11টা পর্যন্ত কাভার হচ্ছে, এরপর একটু গ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু এমন রমরমা বাণিজ্যের মাঝেও বহু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে মাস জুড়ে। এই যেমন গাজীপুরের মুকুল ফিলিং স্টেশন, চলতি মাসের শুরুতে মাত্র 4,500 লিটার অকটেন বরাদ্দ পায় প্রতিষ্ঠানটি, যা শেষ হয় একদিনেই। এরপর থেকে বন্ধ রয়েছে বিক্রি। মূলত গেল বছর এই সময়ে ভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করায় এখন গুনতে হচ্ছে লোকসান। লস হইলেও যেমন একটা প্রতিষ্ঠান একজন করছে এই হিসাবে যেমন চালায় দিতেছে, কারণ আমাদের তো ডিলারের যে নিয়ম আছে মানে অনুযায়ী ওইভাবে আমাদের যাওয়ারই কোনো প্রশ্ন নেই। না, আমাদের তো আগের সোর্স নেই, আমরা তো মেঘনারই ডিলার। আমাদের কেনাকাটা, আমাদের হিসাব নিকাশ সবই মেঘনার সঙ্গে। আগে আমি সব জায়গায় তেল পাইতাম, এখন আমি সব জায়গায় তেল পাই না। এখন খুব কম সংকট পাম্পে তেল পাই আমি। আমার প্রশ্ন, কেন পাচ্ছি না? বিশেষজ্ঞরা বলছেন, বিগত দিনে অবৈধ চ্যানেলে বাড়তি মুনাফার সুযোগ কাজে লাগিয়েছেন যারা, তাদেরই এখন বিক্রি বন্ধ। কেননা সরকার ভর্তুকি মূল্যে বিক্রি অব্যাহত রাখলেও মুখ ফিরিয়ে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। কনডেন্সেট যেটা পায় ওইটাকে শোধন না করে সম্পূর্ণ দিয়ে দেয়। আরেকটা হচ্ছে যেটাকে ওরা শোধন করে, যেটা ভিপিসিতে যাওয়ার কথা সেটা ওখানে দিয়ে দেয়। তো এইটা অনেক দিন ধরে চলছে এবং এই কারণে আমরা জানি যাদের ভালো ভালো গাড়ি আছে তারা ঢাকার বাইরে কোনো পাম্পে নিতে চায় না, ইভেন ঢাকার মধ্যেও অনেক পাম্পে নিতে চায় না। বিপিসির তথ্য মতে সংকটের শুরু থেকে সুপার পেট্রো, অ্যাকোয়া ও পেট্রোম্যাক্সের মতো বেসরকারি রিফাইনারিগুলো থেকে অকটেন, পেট্রোল ও ডিজেলের আমদানি বেড়েছে। ফলে বিগত দিনে এই প্রতিষ্ঠানগুলোর বাড়তি উৎপাদন কোথায় সরবরাহ হতো সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। আমাদের অকটেন আর পেট্রোলের এই পুরা সমষ্টিগত যে ডিমান্ড, এটা কন্ট্রোলের মধ্যে, এবং মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যেও আমরা এটা ম্যানেজ করতে পারতাম, কিন্তু কি কারণে এটা যে কন্ট্রোলের বাইরে চলে গেছে এটা খুব ভালো করে অনুসন্ধান করে দেখা উচিত। তবে জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তির পেছনে আরেক বড় কারণ বর্তমানে বিপিসির সংকোচন নীতিও। রাকিব হোসেন, ৭১, ঢাকা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে স্বীকার করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে 1982 মেগাওয়াট বেশি উৎপাদন হবে। এতে করে লোডশেডিংও কমবে। দুপুরে নিজ দপ্তরে ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হওয়ায় উৎপাদনে ঘাটতি তৈরি হচ্ছে। এ সময় তিনি জানান, গতকাল বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট, উৎপাদন হয়েছে 13,681 মেগাওয়াট। ফলে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান যুগ্ম সচিব। এবং আরইবির যে চেয়ারম্যান সংকটটা হচ্ছে এবং বিদ্যুৎ বিভাগের আমরা কিন্তু কৃষি প্রধান দেশ, এখনো পর্যন্ত আমাদের ফুড সিকিউরিটিটা অনেক বেশি চিন্তা করতে হবে, যাতে খাদ্য আমদানি আমরা আমাদের বেশি না করতে হয়। সেই দিকে খেয়াল রেখে বড় মৌসুমের ফসলটা যাতে উৎপাদিত হয়, কেপিআই এলাকা যতগুলো যাতে ঠিক থাকে। খুব শীঘ্রই আমরা যে গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নতি করব, হ্যাঁ, এবং ঢাকায় লোডশেড দিব, সেই বিষয়টার একটা প্ল্যানিং হচ্ছে। তীব্র গরমে অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। বুধবার যা ছাড়ায় 2,500 মেগাওয়াট, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে। আর ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। মূলত জ্বালানি সংকটের কারণেই চাহিদা মতো উৎপাদন করতে পারছে না সরকার। আর আদানির একটি কেন্দ্র বন্ধ থাকায় সেখান থেকেও কমছে সরবরাহ। মেজবাহ হাসানের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই যেন গরমের তীব্রতা অতিষ্ঠ করে তুলছে দেশবাসীকে। গ্রাম থেকে শহর সবখানে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ। তবে গরমের সাথে পাল্লা দিয়ে যেন আরও অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। হেমায়েতপুর থেকে ঢাকায় ডাব বিক্রি করতে আসা রমজানের এই জীবনযাত্রায় সেই প্রভাব স্পষ্ট। রাত্রি 11টার দিকে যাই, গিয়ে দেখি বিদ্যুৎ নাই,
পরে অপেক্ষা করি, 12টা 1টার সময় আসে, আবার কষ্ট করে ঘুমাই, আবার ভোর রাতে চলে যায়। ওই অবস্থা সারা দিন জার্নিং করে যায়, কিন্তু চটপটে বেঁচে এরপর আপনার বিদ্যুৎ থাকে না, আপ ডাউন করে, এই কষ্টতে চলতেছে আর কি। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে বুধবার বিকেলে বিদ্যুতের চাহিদা ছিল 15,670 মেগাওয়াট, বিপরীতে উৎপাদন ছিল 13,000-এর কিছু বেশি। ফলে লোডশেডিং করতে হয় প্রায় 2,500 মেগাওয়াট, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী গ্রাম এলাকার মানুষ। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে প্রভাব স্পষ্ট হবে রাজধানীতেও। এনশিওর করতে হবে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা যেন সম্পূর্ণ চলে। ওইখানে যদি ঘাটতি হয়, ওইখানে যদি আমাদের গাফলতি হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক বেড়ে যাবে। বিদ্যুতের ঘাটতির পেছনে বড় সংকট রয়েছে জ্বালানির। তথ্য অনুযায়ী বর্তমান গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় 12,500 মেগাওয়াট, কিন্তু উৎপাদন করা যাচ্ছে না অর্ধেকও। পিজিবির তথ্য বলছে মোট 136টি কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল 47টি, যার 27টি ছিল জ্বালানির অভাবে, বাকিগুলো পড়েছিল রক্ষণাবেক্ষণের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের সময় জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও আমদানি নির্ভরতা নীতির কারণেই বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির অজুহাতে টাকাগুলো সরকারের সেকার থেকে বেরিয়ে গেছে, যে কারণে বিদ্যুৎ উৎপাদন হয়নি, বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়নি। এর সঙ্গে তেল সংকট, অমুক টমুক, এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের দর্শনগত জায়গা এবং সরকারের পলিসিগত বিষয়। আগের সরকার যেভাবে কাঠামো বিনির্মাণ করে দিয়ে গেছে, সরকারের দায়িত্ব নেওয়ার কারণে সেই কাঠামোর মধ্যে এসে পড়েছে। পিডিবির পর্যবেক্ষণ বলছে এবার গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা ছাড়িয়ে যেতে পারে 18,000 মেগাওয়াট, যদিও এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিল 16,500-এর মতো। মিসবাহ হাসান, 71, ঢাকা। সারা দেশেও বাড়ছে লোডশেডিং। গ্যাস, কয়লা ও ফার্নেস অয়েলের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ কর্মকর্তারা জানান, বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে অফ পিক আওয়ারে সাধারণ চাহিদাও পূরণ করতে পারছে না। এদিকে আবহাওয়ার তাপমাত্রা বাড়ছে, একদিকে গরম আর একদিকে লোডশেডিং, সব মিলিয়ে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, সব মিলিয়ে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আর লোডশেডিং এর অবস্থা তো বুঝলি বোঝানো যাবে না, এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে 10 মিনিট কারেন্ট থাকতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার আসছে, আবার 10 মিনিট মতো থাকছে। আবার কারেন্টে যে মোটরে পানি দেবো, সে কারেন্টও থাকছে না, 1 ঘন্টা থাকছে, 2 ঘন্টা চলে যাচ্ছে কারেন্ট। জামালপুরে গড়ে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। আজকে বিকাল 4টায় বিদ্যুৎ চলে গিয়েছিল, এখন 11টা বাজে, এখনো পর্যন্ত বিদ্যুতের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই যে 3-4 ঘন্টা পরে কারেন্ট আসে, 10 মিনিটও থাকে না। সিলেট জুড়ে বেড়েছে লোডশেডিং, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ে লোকসানে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিদ্যুৎ কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় পিডিবিতে ঘাটতি রয়েছে 15 থেকে 20% এবং পল্লী বিদ্যুতের ঘাটতি রয়েছে 49%। দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পরেও লোডশেডিং এর এই পরিমাণটা তো কমে আসতেছে না, আমরা তো সবাই ভুক্তভোগী হচ্ছি। ওনারা যে টাইম বেঁধে দিচ্ছে, আমরা তো টাইম মেনটেন্স করেও তো আমরা কারেন্ট পাচ্ছি না, তাহলে আমাদের ইয়েটা কি হলো? এখন যেহেতু পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে। মানিকগঞ্জে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে গ্রামে। খরায় ফেটে যাচ্ছে ধান ক্ষেত। লোডশেডিং এর কারণে সেচ পাম্পগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। আমাদের এই ধানের অবস্থা খুব খারাপ, পানি দিয়ে পাচ্ছি না, খারাপ। শেডিং এর কারণে আমরা সেচ দিতে পারছি না। বিকেলে না চালে রাত্রে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চালানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। সেই সময় মোটিভেশন হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। ফেনীতে তাপদাহের মধ্যে লোডশেডিং এর কারণে জনজীবন অনেকটা স্থবির। ব্যবসা গরমে চরম ভোগান্তির মুখে আছেন জেলার 4.25 লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজকর্ম সবই বন্ধ। মানে মাঝে মধ্যে বিদ্যুৎ আসে, মানে এই অবস্থা। এখন কাস্টমার আসে বসে থাকে, কাস্টমারকে আমরা সঠিকভাবে ডেলিভারি দিতে পারতেছি। বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম 4 দিন বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আল ইমরান, 71।
চলতি মৌসুমে সবচেয়ে উত্তপ্ত দিন পার করছে দেশের মানুষ। ঢাকা সহ ২৭ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রাজধানীতেও মৌসুমের সবচেয়ে তাপমাত্রা বেশি ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও তীব্র হয়ে উঠেছে। এই সময়ে কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে, আর রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। এদিকে তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের আরও বেশি দুর্ভোগ হচ্ছে। গত বছরের তাপমাত্রা অনেক বেশি এবং জনগণের কষ্ট হচ্ছে, তাই ডাবের পানি খাইলে একটু শান্তি পাওয়া যায়, একটু এনার্জি পাওয়া যায়। গরমটা বেশি কারণে তো আমরা কষ্ট বেশি হয়, আমরা চালাইতে কষ্ট হয়। বেশিক্ষণ না চালাইলে তো আমরা পুষে না, আমরাও তো পুষে না, আমরা তো রুজি করতে হয়, তো কষ্ট হইলেও রুজি করতে হয়। দর্শক, আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, একটু জানতে চাই যে আবহাওয়া অফিস কি আমাদেরকে কোনো ধরনের সুখবর দিতে পারছে কিনা, কি অবস্থা, এবং সাধারণ মানুষ কি বলছে, জনজীবন একেবারে অতিষ্ঠ, বৃষ্টি নিয়ে কোনো সুখবর কি দিতে পারেন কিনা? ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু সকালে ছিলাম আবহাওয়া অফিসে এবং আপনার কথার সূত্র ধরেই বলতে হয় আসলে তাপপ্রবাহ নিয়ে যে জনদুর্ভোগ, সেখানে কিন্তু বৃষ্টি নিয়ে স্বস্তির কোনো তথ্য আমাদেরকে আবহাওয়া অফিস আসলে শোনাতে পারেনি। তবে যেটি বলেছে তারা বলার চেষ্টা করেছেন যে এই চলতি মাসের শেষ নাগাদ একটি ঝড়ো বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা তারা বলছেন, তখন হয়তো বা তাপমাত্রা কিছুটা কমবে, এমনটা তারা আমাদেরকে বলেছেন। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে এখন ময়মনসিংহ, সিলেটে কিছুটা তাপমাত্রা কম রয়েছে, কারণ সেখানে বৃষ্টি হয়েছে বেশ কয়েকবার এবং ঝড়ো বাতাসও রয়েছে, সে কারণে সেখানে একটু তাপমাত্রা কম। তবে ঢাকা সহ পশ্চিমাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চল মিলিয়ে প্রায় ২৭ জেলায় কিন্তু মৃদু থেকে একটু মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাজশাহীতে কিন্তু চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এবং ঢাকার কথা যদি একটু বলি, যে গতকাল ঢাকায়ও কিন্তু ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং আজকে সকালে যেটি আবহাওয়া অফিস ঢাকার তাপমাত্রা রেকর্ড করেছিল, সেটা কিন্তু ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা আরও বেড়েছে। এবং ঢাকার সকাল থেকে আংশিক মেঘলা থাকলেও, আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা কিন্তু কমেনি, বরং বেড়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে জনদুর্ভোগের কথা, জনদুর্ভোগ আসলে আমরা রাস্তায় নেমেই বুঝতে পেরেছি। যারা নিম্ন আয় এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের যেই দৈনন্দিন কাজকর্ম সেটি তারা ঠিকমতো করতে পারছেন না। এবং আমরা যদি এমন একজনের সাথে একটু কথা বলি, আপনি এখানে কি বিক্রি করেন? আমি বাদাম বিক্রি করি। এই গরমের মধ্যে আপনার চলে না বাদাম চলে না, খুব গরম বেশি, বাদামই পারি না, খুব কষ্ট বাড়লে। ন্যান্সি যেমনটি বলছিলেন, তার মতো কিন্তু আরও যারা রয়েছেন, রিক্সাওয়ালা থেকে আমরা আরও শ্রমিকদের সাথেও কথা বলেছি, তারা একই বলেছেন যে আসলে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের কিন্তু এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। না, আসলে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বরাবর একটু বেশি। এই কষ্ট আসলে গরমে সবারই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তানহা আমাদেরকে জানাচ্ছিলেন আবহাওয়া অফিসের খবর এবং একই সাথে জনজীবন যে অতিষ্ঠ গরমে সেই খবরাখবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্টি হওয়া সংকট সমাধানে দেশেই জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
দুপুরে রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান স্টার্ন রিফাইনারির কোনো উন্নতি হয়নি। ফলে দেশে প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানো যাচ্ছে না এবং সরকারের খরচ বেশি হচ্ছে। নিজেদের দক্ষ ও সচেতন করে গড়ে তুলে দেশের জন্য কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। All fuel that comes refined and this goes to you. Thereby, the cost is always high. And for so many years have passed, at least 54, 55 years after independence, we didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those, and we are importing refined fuel. That is why the fuel cost is very high. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সাথে স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার। এর আগে সকাল 10টায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। সেখানে বিএনপি জোটের ৩৬ প্রার্থী এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে ইসি। এ সময় বিএনপি জোটের প্রার্থীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা জানান। সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সহ নারী উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও জানান তারা। এদিকে তথ্য অস্পষ্টতায় স্থগিত হওয়া জামাত জোটের প্রার্থী মুনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন এনসিপি নেত্রী। জনগণের উন্নয়ন, বৈষম্য বিরোধী সকল রকম, আর এতদিন 17 বছর যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ যেখানে না খেয়ে মরছে, সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এবং আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আমি বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার দিতে চাই। প্রথমত আমি যেই চাকরিটা করতাম ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে 3 বছরের একটা বাড়ের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। 29শে এপ্রিল বুধবার এবং সকাল 9টা থেকে 4টা, মানে অফিস আওয়ারে। আর এরপরে প্রতীক বরাদ্দ আছে 30শে এপ্রিল বৃহস্পতিবার, এবং ভোট গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করা আছে মঙ্গলবার 12ই মে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। ক্ষমতায় এসে নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি। এবার লক্ষ্য দলকে ভেতর থেকে এবং আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য আধুনিক কাঠামো গড়ে তোলা। দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সুসংহতিত দল এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। টানা 2 দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় জেল, জুলুম, গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় দলটির নেতাকর্মীরা। অবশেষে জুলাই অভ্যুত্থানের পর অবসান ঘটে ত্যাগ, তিতিক্ষা আর দীর্ঘ সংগ্রামের। কিন্তু শুধু সরকার গঠনই কি শেষ কথা? নেতাদের ইঙ্গিত, এখন তাদের মূল লক্ষ্য ভেতর থেকে দলকে ঢেলে সাজানো। নতুন নেতৃত্ব গঠনে চলতি বছরেই হবে জাতীয় কাউন্সিল। হবে বছরের মধ্যেই, আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি। দলটির অন্দরমহলে জোর আলোচনা, তরুণ নেতৃত্বকে সামনে এনে একটি আধুনিক গতিশীল সংগঠন গড়ে তোলা। তবে বড় প্রশ্ন, কিভাবে সাজানো হবে নতুন বিএনপি?
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির ভাষায় এটি হবে না একতরফা কোনো কাঠামো, বরং এমন এক সংগঠন গড়ে তোলা হবে যেখানে দল ও সরকারের পরিকল্পনা একে অপরকে আরও শক্তিশালী করবে। দলের নেতাকর্মীরা তো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে, সংগ্রাম নিয়ে, রাজনৈতিক চিন্তা নিয়ে তারা সংগ্রাম করেছে। তো তাদের যে বোধ বিবেচনা এবং তাদের যে দেখা যে এখন সমাজে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, তো আমার যদি সংগঠন যদি শক্তিশালী থাকে, সংগঠন যদি তার কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তাহলে সরকারে যারা আছেন তারা প্রতিনিয়ত সংবাদগুলো পাবেন। বিভাজনের রাজনীতি নয়, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করাই লক্ষ্য বলছেন তিনি। খুবই উৎসর্গীকৃত প্রাণ নেতাকর্মী যারা রয়েছেন তারা দলে অবশ্যই মূল্যায়িত হবেন। এটা বারবার পুনরুক্তি করেছেন এবং তার বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। অন্যদিকে একজন বিশ্লেষক বলছেন দল ও সরকারকে আলাদা রাখাই বড় চ্যালেঞ্জ। যখন দলকে পুনর্গঠন করবে তখন দলের বিভিন্ন যে কাঠামো বা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে আমি মনে করি যে যেই নেতারা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম আছে বা দুর্নীতির অভিযোগ নাই, রাজনৈতিকভাবে যারা সক্রিয়, অপেক্ষাকৃত তরুণ, যাদের ভালো ইমেজ আছে, যারা রাজনীতির মাঠে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, তাদেরকে রাজনৈতিক যে বিভিন্ন পদ পদবি আছে সেই জায়গায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি কিংবা বিএনপির জন্য তাই এখন নতুন হিসাব, নতুন চ্যালেঞ্জ আর নতুন প্রত্যাশা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চলমান এসএসসি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কাজীপাড়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখে তিনি বলেন, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। সম্প্রতি চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতের আমির বলেন, ঘটনাটি দুঃখজনক। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। এ বিষয়ে তারা সোচ্চার থাকবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। এই রক্ত যারই চলছে সে তো আমারই সম্পদ, আমি দেখতে চাই না যে ও কোন যারই রক্ত চলবে, এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে, সেই মানুষ হওয়ার আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করবে, এটা আমরা নিন্দা জানাই। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকবো, এই ব্যাপারে আমাদের যা করার আমরা করবো। দর্শক, নির্বাচনের আরো খবর নিয়ে পশ্চিমবঙ্গের রামনগর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যোগ দিচ্ছেন। সত্যজিৎ, একটু জানতে চাইবো যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সকাল থেকে কেমন দেখছেন, এবং একই সাথে একটু জানাবেন তামিলনাড়ুর বিষয়ে গণমাধ্যম কি বলছে। আমরা এর মধ্যেই জেনেছি কিছু কিছু জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আসলে এড়ানোর জন্য বা প্রতিরোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, সব মিলিয়ে একটু জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত একটি বিধানসভা ছিল নন্দীগ্রাম, সেখানে ছিলাম। আমি দেখিয়েছি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। ধাক্কাধাক্কির বেশ কিছু ঘটনা ঘটেছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামনগরে এই বুথে। এখানেও দেখুন কেন্দ্রীয় বাহিনীর আর কি জওয়ানরা আছেন এবং ভোটাররা ভোট দিয়ে বেরিয়েছেন। দাদা, একটু কথা বলবো। ভোট তো দিলেন, কেমন দেখলেন পাহারা? খুব ভালো, পাহারা খুব ভালো, একদম লোক একদম শান্ত শিষ্ট ভাবে একদম ভোট দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, একদম খুব ভালো। লড়াইটা এখানে মূলত কার সাথে কার? কোনো লড়াই নেই, জনতাই ভালোভাবে ভোট দিতে পারছে, এইটাই বড় কথা। তৃণমূল বিজেপির মধ্যে কি লড়াই হচ্ছে এখানে? না না না, তাহলে কোনো লড়াই জয়ের পাল্লা ভারী কার দিকে? ওটা তো বলবে, রেজাল্টই বলবে, রেজাল্টই বলবে। তা আপনি শুনলেন যে একজন ভোটার তিনি কিন্তু খুশি যেভাবে কড়া পাহারা দেয়। আপনাকে আরো দুটো ঘটনা বলি যে পশ্চিমবঙ্গে কিন্তু মুর্শিদাবাদের নওদায় কিছুক্ষণ আগে, এখান থেকে ঘন্টা দুই আগে কিন্তু একবার আক্রান্ত হয়েছিলেন হুমায়ুন কবির, যিনি প্রাক্তন তৃণমূল নেতা বিধায়ক ছিলেন। পরবর্তীতে এই নির্বাচনের 2 মাস আগে তিনি নতুন দল করে নাম জনতা পার্টি। সেখানে নওদায় যখন বুথ পরিদর্শনে যখন যান, তখন কিন্তু তৃণমূল কর্মীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন, বিজেপির এজেন্ট বলা হয় তাকে। এরপর তিনি যান, কিন্তু জাতীয় সড়ক অবরোধ করেন। এরপরে দেখা যায় যে কিছুক্ষণ আগের ঘটনা, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তাকে তাড়া করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, চড় কিল ঘুষি আর কি তাকে মারধর করা হয়
সাথে সাথে সেখানে ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর তাকে উদ্ধার করে তিনি আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের এরকম মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার আর নন্দীগ্রামের একটি এরকম বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া কিন্তু স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। পাশাপাশি তামিলনাড়ুতেও কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হিংসা এড়াতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেভাবে নির্বাচন পরিচালনা করছে ভারতের জাতীয় সত্যজিৎ চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই ভোট শেষ হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে আরও কিছু আপডেট আমরা পরবর্তী সংবাদে নিব। দর্শক, সত্যজিৎ চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনের সব খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।